7 বছর পর দেশে ফিরছে তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদওয়ান। বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায়। আজ এত বছর পর বউকে ডিভোর্স দিতে বাড়ি ফিরছে সে। তালুকদার বাড়ি আজ জাঁকজমকপূর্ণ করে সাজানো হয়েছে। রঙিন মরিচা বাতি আর সাজসজ্জায় পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে। তালুকদার বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে। এটুকু আয়োজন অবশ্যই করার প্রয়োজন ছিল, তবে বাড়ির বাহিরের আর ভিতরের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। বর্তমানে বাড়ির সকলে নীরব আর শান্ত, তাদের মুখে হাসির ছিটে ফোঁটাও নেই। বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি। তখনই তার ফোনে পরিচিত এক নাম্বার দেখে মেসেজ আসে। সৃষ্টি টিভির স্ক্রিনের ওপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে। মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল, আমি ফ্লাইটে উঠে পড়েছি, 6 ঘন্টার মধ্যে দেশের বিমানবন্দরে পৌঁছে যাব। সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তিটি আর কেউ না, তার বড় ভাই, তালুকদার বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয়। এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে। রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে যাচ্ছেন শার্লিন বেগম, যিনি তালুকদার বাড়ির বড় গিন্নি। উনি আদ্রিয়ান আর সৃষ্টির মা। রান্নাঘরের গ্যাসের চুলায় বিরিয়ানি রান্না করছেন শার্লিন বেগম, কারণ আদ্রিয়ান তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, যা তার সবচেয়ে প্রিয় খাবার। আর তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকায় বিরিয়ানির ওপর। তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি। সে শার্লিন বেগমের কাছে গিয়ে বলে, আম্মু, আদ্র ভাইয়া মেসেজ করেছিল আমায়, ভাইয়া ফ্লাইটে উঠে পড়েছে, 6 ঘন্টার মধ্যে দেশের বিমানবন্দরে পৌঁছে যাবে। সৃষ্টির কথা শুনে শার্লিন বেগম খুশি হয়ে যায়। আজ 7 বছর পর তার সন্তান দেশে ফিরবে। তার সন্তানকে একবার দেখার জন্য, জড়িয়ে ধরার জন্য কত ছটফট করছে শার্লিন বেগম। আজ অবশেষে তার সকল অপেক্ষার সমাপ্তি হবে। তার ছেলে তার কোলে ফিরে আসবে। তবে শার্লিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায়। তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায়। সৃষ্টি তার মায়ের মুখ এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে, আম্মু, হঠাৎ করে কি হলো তোমার? ভাইয়া আসছে শুনে খুশি হওনি তুমি? শার্লিন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে, মেঘ কোথায়? শার্লিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায়। মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে। সৃষ্টি অসহায় মুখ করে বলে, ওপরে ওর রুমে। আচ্ছা আম্মু, সত্যি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে? আদ্র ভাইয়া আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না? সৃষ্টির কথার জবাব শার্লিন বেগম দিতে পারে না। সে শুধু ছোট্ট করে বলে, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। শার্লিন বেগম আর কোনো কথা বলে না। বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে। আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামান সাহেব, যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা, আদ্রর বাবা, যার পোশাক আর চলাফেরায় আভিজাত্যের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। শার্লিন বেগম রুমে এসে দেখেন জামান সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শার্লিন বেগম তার কাছে এগিয়ে যায়। জামান সাহেব শার্লিন বেগমের উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তার স্ত্রী এখন তাকে কি বলবে তা উনি আগে থেকেই জানেন। জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলে, মেঘকে বলো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসতে, ওর জন্য ড্রয়িং রুমে বসে আমি অপেক্ষা করছি। জামান সাহেব আর শার্লিন বেগমকে কথা বলার সুযোগ দেয় না, দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। শার্লিন বেগম দীর্ঘশ্বাস ছাড়ে, এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। বাড়ির সকল জাঁকজমকপূর্ণ আয়োজন ব্যালকনি থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে মেঘ। তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল, লাল রঙের মরিচা বাতি জ্বালানো হয়েছিল। মেঘের মনে পড়ে যায় তার এই বাড়িতে প্রথম আগমনের কথা। 15 বছর বয়সী বাচ্চা মেঘের বিয়ে হয় তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদওয়ানের সাথে। তখন আদ্রর বয়স আনুমানিক 18 বছর হবে। মেঘের মা তার জন্মের পরই মারা যায়।
মা মরা মেয়েকে তার বাবা বড় করে। সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য করতে না হয় এই জন্য তার বাবা বিয়ে করেনি। আর মা মরা মেয়েকে সবসময় যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দিন হয়নি মেঘের। যখন মেঘের বয়স 14 বছর তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায়। কিন্তু চাচার চাচি তার বাবার সম্পত্তির লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল। মেঘের বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায়। চাচার বাসায় প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছে মেঘ। এমনকি সারাদিন না খেয়েও থাকতে হয়েছে তাকে। মেঘের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামান সাহেব। মেঘের বাবা পেশায় একজন ডক্টর ছিলেন। বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশে চলে যান, যার কারণে অনেক দিন ধরে মেঘের বাবা আর জামান সাহেবের মধ্যে দেখা হয়নি। প্রায় অনেক বছর পর জামান সাহেবের সাথে দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে, যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা। জামান সাহেবের মেঘের কথা ভেবে কষ্ট পায়। এরপর উনি তার বন্ধুর সহায়তায় মেঘের চাচার বাসার ঠিকানা খুঁজে বের করে। মেঘকে তার সাথে নিয়ে আসতে চান উনি, কিন্তু তার লোভী চাচা চাচি তাকে যেতে দিতে চায় না। কিন্তু জামান সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছ থেকে নিয়ে আসে। তবে মেঘের চাচা চাচিও থেমে থাকে না। তারা থানায় মামলা করে জামান সাহেবের বিরুদ্ধে। যেহেতু জামান সাহেব মেঘের রক্তের সম্পর্কের কেউ ছিল না, তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছেই ফেরত দিতে বলে। যার কারণে বাধ্য হয়ে জামান সাহেবের মেঘের সাথে তার বড় ছেলে আদ্রিয়ানের বিয়ে দেয়। কিন্তু আদ্রিয়ান এই বিয়ে করতে চায়নি। তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়া তার দ্বারা সম্ভব ছিল না, যার ফলে বিয়ের দিন বিয়ে করে আদ্রিয়ান পড়াশোনার অজুহাত দিয়ে বিদেশে চলে যায়। আজ 7 বছর পর আদ্র বাড়ি ফিরে আসছে। তবে তার একটাই শর্ত, মেঘ এই বাড়িতে থাকবে না। সে বাড়ি ফেরার পর যেন মেঘকে না দেখে। ব্যালকনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করছিল মেঘ। অল্প কিছু সময় পর রুমে ফিরে আসে। এটা তার রুম নয়, বরং আদ্র রুম। আদ্র বিদেশে যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে। আদ্রকে কখনো সরাসরি দেখেনি মেঘ। 7 বছর আগে বিয়ের আসরে দূর থেকে একবার দেখেছিল, ওই শেষবার, আর দেখেনি। তবে আদ্র রুমে বড় ফ্রেমে বাঁধা তার একটা ছবি আছে। মেঘ সেই ছবির কাছে যায়, কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর চোখ সরিয়ে নেয়, শান্ত স্বরে বলে, মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, চলে যাচ্ছি আমি। তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া, আপনার সাথে এই জীবনে আমার আর দেখা না হোক। কিছু মানুষ ভাগ্যেতে থাকে, তবে জীবনে না। আজ থেকে বিয়ের সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে। কথা দিলাম, স্ত্রীর অধিকার নিয়ে আর কখনো ফিরে আসবো না আপনার কাছে। বিদায় আমার অপ্রিয় স্বামী। মেঘ আদ্রিয়ানের ছবির সাথে আরও কিছু কথা বলে। এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তার হাত কিছুটা কেঁপে ওঠে, চোখ গড়িয়ে অশ্রুকণা প্রবাহিত হয়। আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি, সরাসরি কথাও বলেনি তার সাথে। তবে এক অদ্ভুত মায়া কাজ করত এই অপরিচিত মানুষটার ওপর। কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না, ঘৃণা করে। শুধুমাত্র তার জন্য এতদিন তার পরিবার আর বাবা মার সাথে যোগাযোগ করেনি। আদ্রিয়ান চলে যাওয়ার পর শার্লিন বেগম প্রতিদিন কান্না করত। তার সন্তানকে দেখার জন্য ছটফট করত। যা মেঘ দেখেছে, একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অপরাধবোধ তার মধ্যে কাজ করত, কিন্তু সে কিছু করতে পারত না। গত 3 দিন আগে মেঘের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। তার দেশে মেডিকেল কলেজে চান্স হয়েছে। জামান সাহেব তাকে সেখানে ভর্তি করিয়ে দিয়েছেন। আর 3 দিন আগেই আদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় যে সে দেশে ফিরবে, কিন্তু শর্ত একটাই, মেঘকে ডিভোর্স দেবে। আর মেঘ যেন ওই বাড়িতে না থাকে, যা মেঘ শোনে। যদি মেঘ আদ্রিয়ানকে ডিভোর্স না দেয় আর সে এই বাড়ি ছেড়ে চলে না যায়, তবে আদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না।
এর জন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানকে ডিভোর্স দেবে, আর তার পড়াশোনার জন্য তাকে চলে যেতেই হবে, সেখানেই তাকে থাকতে হবে। তাই আজ মেঘ তালুকদার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা পরিবারের সকলেই জানে। জামান সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিক করেছেন। জামান সাহেব আপত্তি করেননি, কারণ উনি জানেন আদ্র কখনো মেঘকে তার বউ হিসাবে মেনে নেবে না। আর মেঘই বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে? মেঘের একটা ভবিষ্যৎ রয়েছে, তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয়। তবে শুধু মেঘই ডিভোর্স পেপারে সাইন করেছে, আদ্রিয়ান করেনি। সে দেশে ফিরে তারপর সাইন করবে। বাড়ির অন্য সদস্যরা জামান সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছেন, কারণ তারাও জানে আদ্র মেঘকে ঘৃণা করে। যদিও শার্লিন বেগম প্রথমে আপত্তি করেছিলেন, তবে জামান সাহেবের সিদ্ধান্তের ওপর কথা বলতে পারেননি। আদ্রিয়ানের ওপর দিকে একবার তাকায়, তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেঘের ভাবনার মাঝে শার্লিন বেগম দরজায় কড়া নাড়েন। শার্লিন বেগম বলেন, মেঘ, ড্রয়িং রুমে তোমার বড় আব্বু অপেক্ষা করছে তোমার জন্য। শার্লিন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায়, এরপর ব্যাগপত্র গুছিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছেন জামান সাহেব। সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ান। মেঘ একবার তার বড় আব্বুর মুখের দিকে তাকায়, এরপর শার্লিন বেগমের কাছে যায়। মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে, হাত দিয়ে পা ছুঁয়ে দেয় আর বলে, আমার জন্য দোয়া করো বড় আম্মু। শার্লিন বেগম তার মাথায় হাত রাখেন। শার্লিন বেগম সবসময় চেয়েছে আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক, কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি। মেঘ এই বাড়ি ছেড়ে চলে যাক তাও চাননি। মেঘ আর সৃষ্টিকে উভয়ই মেয়ের মতন ভালোবেসেছেন। মেঘের জন্য আদ্র বাড়ি ছেড়ে চলে গেছেন, যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন, তবে ঘৃণা নয়। কারোর প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলে কি তাকে ভালোবাসা যায় না? মায়ের কাছে তার সকল সন্তান তো একই রকমেরই হয়। তখনই ড্রয়িং রুমে উপস্থিত হয় সৃষ্টি, রহুল আমিন ও তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনায়েদ। মেঘ তাদের থেকে বিদায় নেয়, এরপর বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে। এটা তার শ্বশুর বাড়ি ছিল, এখন আর নেই। মেঘ গাড়িতে উঠে বসে, জামান সাহেব তার পাশে ড্রাইভিং সিটে বসে। মেঘ একবার জামান সাহেবের দিকে তাকায়, উনি খুব শান্ত হয়ে ড্রাইভিং করছেন। গাড়ি চলতে শুরু করে। আর কখনো এই শহরে তার ফেরা হবে না, এই বাড়িতেই সে আর আসবে না। স্বামী নামক মানুষটার সাথে তার আর দেখা হবে না, কখনো না। 6 ঘন্টা পর বিমান এসে পৌঁছায়। গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে, শুধু একজন ছাড়া। বিমানের এক সিটে হাতে বই নিয়ে বসে আছেন এক ব্যক্তি, যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে। আশেপাশের মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারেনি। বিমানের একজন মহিলা এগিয়ে আসে সিটের দিকে। ব্যক্তির হাতে থাকা পাসপোর্টে তার নাম দেখে বিনয়ের সাথে বলে, এক্সকিউজ মি, মিস্টার আদ্রিয়ান রেদওয়ান, আপনি দেশে এসে পড়েছেন। বিমান থেকে নামতে হবে এখন। বিমানের এয়ার হোস্টেসের কথা শুনে বই পড়া ব্যক্তিটা বিরক্ত হয়, নাক মুখ কুঁচকে তাকায় সামনের দিকে। ব্লু হোয়াইট সংমিশ্রণের ডোরাকাটা শার্টটা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে মানুষটার সাথে। বাম হাতে তার ব্র্যান্ডেড ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে। মুখের আদল কোনো হিরোর থেকে কম নয়। ফর্সা ত্বক আর নাকটা বেশ উঁচু। মুখের চারপাশে চাপ, দাড়ির ছাপ। খুব ভালো করেই বোঝা যাচ্ছে এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্যর প্রশংসা করা হচ্ছে তার নাম ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে দেশে তার বাড়িতে ফিরছেন। বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সিটের আশেপাশে তাকায়। বিমানে এখনো সে ছাড়া অন্য কোনো যাত্রী উপস্থিত নাই। এয়ার হোস্টেসের ডাকার কারণ সে এখন বুঝতে পারে। আদ্র বিমানের জানালা দিয়ে বাহিরে তাকায়। আজ 7 বছর পর সে দেশে ফিরেছে। তার মাতৃভূমিকে আবার স্বচোখে দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকায় সে যতই পড়াশোনা বা কেরিয়ার গড়ার জন্য যাক না কেন, তার মন সবসময় তার দেশেই পড়েছিল। আদ্রিয়ান তার হাতে থাকা বই ব্যাগে ভরে নেয়, এরপর সিট থেকে উঠে দাঁড়ায়। সামনে থেকে এয়ার হোস্টেস মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে,
সরি, বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে আপনার কথা শুনতে পাইনি। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে। আদ্রিয়ান কথাটা বিনয়ের সহিত বলে, যা শুনে এয়ার হোস্ট তাকে বলে, ইটস অল রাইট স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, সে তার ব্যাগপত্র নিয়ে বিমান থেকে নেমে পড়ে। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায়। আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে। আদ্রিয়ান শান্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে। বিমানবন্দর থেকে আদ্রকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রুহুল আমিন আর তার সন্তান জুনায়েদ এসছে। জামান সাহেব মেঘকে নিয়ে গেছেন, যার কারণে উনি আসতে পারেননি। জুনায়েদ প্রায় 1 ঘন্টা ধরে বিমানবন্দরের গেটের দিকে তাকিয়ে আছে। মূলত সে আদ্রকে দেখার চেষ্টা করছে, কখন আদ্র আসবে আর সে তার কাছে যাবে। রুহুল আমিনের 2 সন্তান জুনায়েদ আর জেবা। জেবা তালুকদার বাড়ির বড় মেয়ে, 3 বছর আগে তার বিয়ে হয়ে গেছে। জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে, আর জুনায়েদ তার ছোট, ওর বয়স 12 বছর। তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর সকলের ভীষণ আদরের। বিমানবন্দরের গেটে আদ্রিয়ানকে দেখে জুনায়েদ খুশিতে চিৎকার দিয়ে বলে ওঠে, আব্বু, আদ্র ভাইয়া এসে পড়েছে, ওই দেখো আদ্র ভাইয়া। জুনায়েদের চিৎকার শুনে রুহুল আমিন বিমানবন্দরের গেটের দিকে তাকায়। সত্যি আদ্রিয়ান এসেছে। যদিও 7 বছর আগের মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাৎ রয়েছে। আদ্রিয়ান এখন 25 বছরের যুবক, যার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার হয়েছে। চোখে তার কালো ফ্রেমের সাদা চশমা, চেহারায় ডক্টর ডক্টর ভাব চলে এসেছে তার। রুহুল আমিন আর জুনায়েদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান গেটে ঢোকার সময় দূরে বসে থাকা রুহুল আমিনকে দেখতে পায়। আদ্রিয়ানও তার চাচার কাছে এগিয়ে যায়। তবে রুহুল আমিনের আগে জুনায়েদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। ও গিয়েই আদ্রর কোমর জড়িয়ে ধরে আর বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আদ্র ভাইয়া, তুমি এসে পড়েছো? তবে এত দেরি করলে কেন? গত 1 ঘন্টা যাবত তোমার জন্য অপেক্ষা করছি। আদ্রিয়ান জুনায়েদের কথা শুনে হাসে। এরপর ওর মাথায় হাত দিয়ে বলে, সরি জুনায়েদ, তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বলে। বিমান দেশে আসতে দেরি করেছে, যার জন্য লেট হয়ে গেছে। আদ্রিয়ানের কথা শেষ হতেই জুনায়েদ প্রশ্ন করে ওঠে, আদ্র ভাইয়া, আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছো? আমার কিন্তু অনেক খেলনা চাই। আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলে, অবশ্যই নিয়ে এসেছি, বাড়ি যাই, এরপর সব দিব। আদ্রিয়ান জুনায়েদের সাথে কথা বলা শেষ করে, রুহুল আমিনের সাথে টুকটাক কথা বলে। আদ্রিয়ান আশেপাশে তাকায়, তাদের সাথে জামান সাহেবকে না দেখতে পেয়ে বলে, আব্বু আসেনি তোমাদের সাথে? জামান সাহেবের মেঘের সাথে যাওয়ার কথা রুহুল আমিন বলে না। রুহুল আমিন বলে, ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আব্বুকে দূরে যেতে হয়েছে, তবে আজকের মধ্যেই ভাইজান ফিরে আসবে, রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন। ওকে। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। রুহুল আমিন আর জুনায়েদের সাথে গাড়িতে উঠে বসে। আর অন্যদিকে মেঘ আর জামান সাহেব গাড়ি করে যাচ্ছে। রাস্তায় প্রায় শেষের দিকে, 5 মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে। মেঘ গাড়ির মধ্যে বসে আছে, তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামান সাহেব। বাড়িতে এত ড্রাইভার থাকার পরও জামান সাহেব নিজে ড্রাইভ করে মেঘকে পৌঁছে দেয়। মেঘ জামান সাহেবের দিকে তাকায়। জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভিং করে যাচ্ছে। তবে মেঘ জানে তার বড় আব্বুর মনে আজ কতটা কষ্ট। এই গম্ভীর চেহারার আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয়ের অধিকারী মানুষটাকে যে মেঘ চেনে। ছোটবেলা তার বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে, স্নেহ, মমতার যত্ন দিয়ে আগলে রেখেছে। সৃষ্টি আর মেঘ, এই দুজন মানুষকে জামান সাহেবের কাছে কখনো আলাদা থাকেনি। দুজনই তার মেয়ে, বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন। বন্ধুর মেয়ে বলে না, নিজের মেয়ে ভেবে। আদ্রিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবনটা উনি নষ্ট করেছেন। এই অপরাধবোধ তার মধ্যে সব সময় কাজ করে। মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসাবে জানবে আজ থেকে। মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল, যার জন্য দায়ী জামান সাহেব। বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি। মেঘ তার বড় আব্বুর মুখে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে জানে
তার জামান সাহেব কখনো চাননি তার আর আদ্রিয়ানের ডিভোর্স হোক। মেঘকে উনি সবসময় তার ঘরের মেয়ে করে রাখতে চেয়েছিলেন। তালুকদার বংশের বড় বউয়ের পরিচয় যেন মেঘ পায়, তার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সব শেষ করে দিল আদ্রিয়ান। মেঘ আর তার ডিভোর্সের কথা বলে। তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না। কথাটা ভেবেই কষ্ট হচ্ছে জামান সাহেবের। আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে। মেঘ মনে মনে বলে, সরি বড় আব্বু, তোমাকে কষ্ট দিতে চাইনি আমি, কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে। এই বাড়িটা আমার নয়, বরং আদ্রিয়ানের। আমাকে ঘৃণা করে একজন মানুষ কেন তার বাবা মার থেকে দূরে থাকবে? বড় আম্মুই আর কত ছেলেকে দেখার জন্য চোখের জল ফেলবে। সব দোষ আর ঘৃণার কারণ যেহেতু আমি, তাই আমি না হয় দূরেই চলে গেলাম। যে বিয়েটা কখনো মানেইনি তার সামনে বইয়ের অধিকার নিয়ে নাই বা দাঁড়ালাম। মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে। ভালো থাকুক না হয় অন্য কারোর হয়ে। প্রায় 5 মিনিট পর বাসার সামনে এসে গাড়ি থামি। মেঘ গাড়ি থেকে নেমে যায়, সাথে জামান সাহেবও নামেন। জামান সাহেব এগিয়ে যান মেঘের কাছে। তার হাতে রয়েছে কিছু কাগজপত্র। উনি কাগজপত্রগুলো মেঘের দিকে এগিয়ে দেন আর বলে, এই নাও মেঘ, এই বাড়ির দলিল। আজ থেকে এই বাড়ির মালিক তুমি। বাড়িটা 5 তলা, সবার ওপরের তলায় তুমি থাকবে। অন্য সব তলা ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে মাসে মাসে টাকা আসবে। আর তোমার বাবার যা জমি ছিল তা কিছু ভাড়া দিয়েছি, আর কিছু বিক্রি করে ব্যাংকে তোমার নামে রেখেছি। এখানে সকল কাগজপত্র রয়েছে। মেঘ কাগজপত্র হাতে নিয়ে চেক করে দেখে সত্যিই এটা দলিল। জামান সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শোনে। মেঘ বলে, বড় আব্বু, এই বাড়িটা আমার নামে কেনার কি দরকার ছিল? আর ব্যাংকে টাকা দিয়ে কি করব আমি? পড়াশোনা বাবদ তো বেশি খরচা হয় না আমার। জামান সাহেব মেঘের মাথায় হাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয়। জামান সাহেব বলে, মেঘ, তোমার বাবার সম্পত্তির ওপর তোমার অধিকার রয়েছে। এখন তুমি বড় হয়েছো, সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার। আর মেডিকেলে পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে। জামান সাহেবের কথায় মেঘ সম্মতি দেয়। এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। যতক্ষণ মেঘকে দেখা যায় উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়েছিলেন। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসার দিকে চলে যান। প্রায় 1 ঘন্টা পর আদ্রিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায়। প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনায়েদ, আর সবার শেষে গাড়ির দরজা খুলে বের হয় আদ্রিয়ান। আজ 7 বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তালুকদার বাড়ির সাজসজ্জা আর আভিজাত্য এখনো ঠিক আগের মতোই আছে। তালুকদার বাড়ির ভিতরে প্রবেশ করে আদ্রিয়ান। তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনায়েদ। গাড়ির শব্দ শুনে সৃষ্টি শার্লিন বেগমকে ডাক দেয়। শার্লিন বেগম এখন রান্নাঘরে রান্না করছিলেন। টেবিলে প্রায় 20 প্রকারের খাবারের আইটেম সাজানো হয়েছে। তবুও শার্লিন বেগম আরও রান্না করছেন। সৃষ্টির মুখে আদ্রিয়ানের ফিরে আসার কথা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন শার্লিন বেগম। বাড়ির সদর দরজার কাছে তিনি এগিয়ে যান। তালুকদার বাড়ির সদর দরজায় আদ্রিয়ান দাঁড়িয়ে রয়েছে। শার্লিন বেগম আদ্রিয়ানকে দেখে তার কাছে ছুটে যায়। আদ্রিয়ানও তার মাকে দেখে ভীষণ খুশি হয়। আজ প্রায় 7 বছর পর তার মাকে দেখছে। আদ্রিয়ান গিয়ে জড়িয়ে ধরে শার্লিন বেগমকে। শার্লিন বেগম আদ্রর কপালে চুমু খায়। তার মাথা গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয়। শার্লিন বেগম বলে, এই 7 বছরও কি একবারও মায়ের কথা মনে পড়েনি তোর আদু? জানিস, তোকে একবার দেখার জন্য কত ছটফট করেছি আমি। মা হয়ে সন্তানকে 7 বছর ধরে না দেখার যে কি কষ্ট তুই জানিস? আদ্রিয়ান তার মায়ের কথা শুনে হাসে। এরপর বলে, আম্মু, তুমি এখনো আমাকে আদু বলে ডাকবে? বিদেশ থেকে পিএইচডি করে এসে যদি 7ম শ্রেণীতে ফেল করা একজনের সাথে তুলনা করো তখন কেমন লাগে? আদ্রিয়ান 7 বছর বাড়ি না ফেরার কথা কিছু বলে না, কারণ সে এই খুশির সময় ওই ঘটনাটা মনে করতে চায় না। শার্লিন বেগম আর আদ্রিয়ানকে কিছু বলে না। সৃষ্টি ছুটে যায় তার ভাইয়ের কাছে। সৃষ্টি বলে, ভাইয়া, আই মিস ইউ টু আমার ছোট বোন। সৃষ্টির সাথে আরও কিছু সময় কথা বলে আদ্রিয়ান। এরপর সকলের থেকে বিদায় নিয়ে সে ফ্রেশ হতে রুমে যায়। আদ্রিয়ান তার রুমে প্রবেশ করে। রুমটা তার আগের মতোই রয়েছে। সব কিছু পরিপাটি করে সাজানো, খুব যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব।
আদ্রিয়ান তার ব্যাগপত্র রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়, তার ব্যাগের সকল জামাকাপড় আলমারিতে রাখতে যায়। আলমারিতে জামাকাপড় রাখা শেষ করে যখনই আলমারি বন্ধ করতে যাবে, তখনই একটা ছবি এসে তার পায়ের কাছে পড়ে। এটাই মেঘের ছবি। যদিও আদ্রিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো আলমারির কোনায় একটা মেঘের ছবি থেকে গেছে। আদ্রিয়ান একটু ঝুঁকে তার পায়ে পড়ে থাকা ছবিটা ওঠায়। ছবিটা উল্টো দিকে ঘোরানো ছিল। আদ্রিয়ান যখন ছবিটা ঘুরিয়ে দেখে, তখনই সে অবাক হয়ে যায়। অন্যদিকে সৃষ্টি আদ্রিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিতে। আদ্রিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে, তখনই তার হাতে মেঘের ছবিটা দেখতে পায়। সৃষ্টি ভয় পেয়ে যায়। আদ্রিয়ান ছবিটা দেখেছে। আদ্রিয়ান সামনে তাকিয়ে দেখে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সৃষ্টি, এই ছবিটি কার? চলবে, গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।